অবশেষে ভক্ত সমর্থক সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদী। দর্শক, এই মুহূর্তে যুগান্ত লাইভে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। বাংলাদেশ জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে বলা যায়। আপনারা জানেন যে গত 12ই ডিসেম্বর দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। তারপরে তাকে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার একটি অস্ত্রোপচার শেষ হওয়ার পরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি এবং তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তিনি রয়েছেন। তবে আজকে রাত 9:45 দিকে ওসমান হাদীর যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে এবং ইনকিলাব মঞ্চের যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজ থেকে জানানো হয় শরীফ ওসমান হাদী মারা গেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। তার ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু শোকান্বিত হয়ে গেছেন। ফেসবুক জুড়ে এই মুহূর্তে কিন্তু শরীফ ওসমান হাদীকে হারানোর যে বেদনাদায়ক পোস্ট, সেই পোস্টে কিন্তু সয়লাভ পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন জায়গা থেকে সবাই শরীফ ওসমান হাদীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 12ই ডিসেম্বর ভোটার যোগ শেষে, অর্থাৎ গত শুক্রবারে জুমার নামাজ পড়ে ভোটার যোগ শেষে রিকশায় করে ফিরছিলেন তিনি। এ সময় পথে মধ্যে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় কিন্তু তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেলে চড়ে আসা দুজন দুষ্কৃতকারী এবং তারপরে তিনি সেখানে কিন্তু পড়ে যান গুরুতর আহত অবস্থায়। তার সহকর্মী যারা ছিলেন তারা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার একটি অস্ত্রোপচার করা হয়। তারপরে তাকে অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়, তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তার অবস্থা স্থিতিশীল থাকার, অর্থাৎ অবস্থার কোনো পরিবর্তন না হয়, উন্নত চিকিৎসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য এবং পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি এবং আজকে রাত 9:45 দিকে আনুমানিক জানানো হয় ইনকিলাব মঞ্চের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে পোস্ট পেজ রয়েছে এবং শরীফ ওসমান হাদী নামে যে ভেরিফাইড পেজ রয়েছে, সেই পেজে থেকে কিন্তু জানানো হয় যে শরীফ ওসমান হাদী মারা গেছেন, তিনি আর নেই। এই খবর ছড়িয়ে পড়ার পরে যেমনটি বলছিলাম যে শোকের ছায়া নেমে এসেছে। একটু ওসমান হাদী সম্পর্কে যদি বলি যে তিনি কিন্তু বিভিন্ন সময় তার কথা এবং বক্তৃতার মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, এরকমটা বলা হয়ে থাকে এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় তার যে সক্রিয় ভূমিকা ছিল এবং একই সাথে তিনি ঢাকা 8 আসন, অর্থাৎ আসন্ন যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ঢাকা 8 আসন থেকে তিনি স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। সেই নির্বাচনের জন্যই কিন্তু তিনি ভোটার সংযোগ বা ভোটার ক্যাম্পেইন করছিলেন। সেই ক্যাম্পেইন থেকে ফেরার পথেই কিন্তু তাকে গুলিবিদ্ধ হতে হয় এবং তখন কিন্তু জানানো হয়েছিল যে তিনি ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ, অর্থাৎ আবরার পাহাড় চত্বর, সেই আবরার পাহাড় চত্বরের ঠিক কাছে এই আবরার পাহাড় স্মৃতি যে স্তম্ভ তৈরি করা হয়েছে, আবরার পাহাড় যে চত্বর তৈরি করা হয়েছে, বলা হয়ে থাকে যে এই আবরার পাহাড়ও কিন্তু বিভিন্ন সময় যে কথা বলেছিলেন, ভারতের বিপক্ষে কথা বলেছিলেন, তাকেও কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। তাকেও কিন্তু সে সময় দুষ্কৃতকারীরা তিনি কিন্তু ক্যাম্পাসে থাকা অবস্থায়, হোস্টেলে থাকা অবস্থায় নির্যাতনের মুখোমুখি হয়ে মৃত্যুবরণ করেছিলেন, এই মারা গিয়েছিলেন। তো সেই যে একই দৃষ্টান্ত যদি বলা যায় যে শরীফ ওসমান হাদীর ক্ষেত্রেও
কিন্তু তিনি বিভিন্ন সময়, অনেকে বলে থাকেন যে তিনি বিভিন্ন সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, এবং তার বক্তৃতা এবং কথার মধ্যে সবসময় এই বিষয়গুলো উঠে আসতো। একই সময় তিনি নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, এবং তার যে ইনকিলাব মঞ্চ, সেটিকে নিয়ে বলা হতো যে ইনকিলাব মঞ্চ কালচারাল একটি সংগঠন, এবং তারা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের সময় তারা শরীফ ওসমান হাদীর যে ভূমিকা ছিল, সেই ভূমিকার মধ্য দিয়ে মূলত ইনকিলাব মঞ্চের যাত্রা শুরু হয়, এবং তারপরে সেই ইনকিলাব মঞ্চের মাধ্যম দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে শরীফ ওসমান হাদী কাজ করতেন। এবং একই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু ছিলেন শরীফ ওসমান হাদী। এই ক্যাম্পাসেই কিন্তু তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। পাশাপাশি রাজনীতিতে কিন্তু তিনি সক্রিয় হয়েছিলেন, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে তিনি রাজনীতিতে সক্রিয়, এবং তিনি সবসময় বিভিন্ন সময় কিন্তু এই রাজনৈতিক যে বক্তৃতা, সেই বক্তৃতার মধ্য দিয়ে তার যে ভক্ত অনুসারী যারা ছিলেন তাদের মনের মধ্যে কিন্তু তিনি জায়গা করে নিয়েছিলেন। আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী যখন গুলিবিদ্ধ হন, তারপর থেকে কিন্তু তার এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, তারা কিন্তু বিভিন্ন সময় প্রতিবাদ মিছিল করে আসছিল। গতকালকেও আমরা দেখেছি যে এই শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর ভারতের যে বিবৃতি, সেই বিবৃতির প্রতিবাদ জানিয়ে জুলাই ঐক্য নামের একটি যে সংগঠন, সেই সংগঠনের ব্যানারে তারা কিন্তু ভারতীয় যে হাই কমিশনের কার্যালয় রয়েছে বাংলাদেশ, সেই ভারতীয় হাই কমিশন অভিমুখে মার্চ টু ভারতীয় হাই কমিশন কর্মসূচি ঘোষণা করে। সেটি নিয়ে তারা কিন্তু রওনা হয়েছিল বিকেল 3টার দিকে, এবং সেই কর্মসূচি নিয়ে যাওয়ার সময় তারা কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে সেখান থেকেই ফিরে আসে। একই সাথে এই যে বাংলাদেশের যে নিরাপত্তার ব্যবস্থা, এই জুলাইয়ের পরবর্তীতে এই যে একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন শরীফ ওসমান হাদী, সেই শরীফ ওসমান হাদীকে যখন গুলি করা হলো, সেটি নিয়ে জনমনে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে আগামী 25 ডিসেম্বর দেশে আসার ঘোষণা দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন। একরকম বলা যায় যে তিনি বিগত 17 বছরের বেশি সময় ধরে লন্ডনে অবস্থান করছেন, সেখানে নির্বাসিত জীবন যাপন করছিলেন। তিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন। এই সময়টাতে এই একজন ইনকিলাব মঞ্চের যে নেতা শরীফ ওসমান হাদী, যিনি জুলাইয়ের একজন অন্যতম সংগঠক, এবং একই সাথে তিনি সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, নির্বাচনের আগ মুহূর্তে ঠিক এইরকম ঘটনা আসলে কিছুটা শঙ্কা তৈরি করেছে, এরকমটা অনেকেই মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ভিন্নভাবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যেই সময় ঠিক নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, একই সাথে শরীফ ওসমান হাদীকে যে সময়টাই আসলে গুলি করা হয়, সেটি কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন কিন্তু এই ঘটনাটি ঘটে। এবং এই মুহূর্তে এখনো পর্যন্ত যে দুজন কে অভিযুক্ত করা হচ্ছে, প্রধান দুজন অভিযুক্ত, তারা কিন্তু জানা যাচ্ছে যে তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এরকমটা কিন্তু বলা হচ্ছে গোয়েন্দা তথ্যের বরাতে। ইতিমধ্যেই এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদের বেশ কয়েকজনকে আটকও করেছে, গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখান থেকে তারা যেটি জানিয়েছে, গোয়েন্দা সদস্যরা যেটি জানিয়েছে যে এই শরীফ ওসমান হাদীকে হত্যার সাথে বিশাল একটি চক্র জড়িত রয়েছে, বড় একটি সিন্ডিকেট কাজ করেছে, এরকম নানান ধরনের কথা আসছে। সেই সময়টাইতে আসলে শরীফ ওসমান হাদীকে গুলি করা, এই সবগুলো বিষয় মিলে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। পাশাপাশি দেশের নিরাপত্তার, সাধারণ মানুষও কিন্তু নিরাপত্তা নিয়ে চিন্তিত হচ্ছেন। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে, বিশেষ করে আপনাদেরকে যেমনটি বলছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দেশে আসার ঘোষণা দিয়েছেন আগামী 25 ডিসেম্বর, সেই
তার দেশে আসার কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিএনপির নেতাকর্মী সহ রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিষয়গুলো নিয়ে বারবারই কিন্তু আলোচনা হচ্ছে। সেই মুহূর্তে আসলে এই যে এক ধরনের প্রশ্ন তৈরি করেছে, আসলে নিরাপত্তা নিয়ে যে শঙ্কার জায়গা, সেই শঙ্কার জায়গাটাতে আরেকটু ভাবাচ্ছেন তাদেরকে। আসলে যত সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, সেই সময়টাতে আসলে কি ঘটতে যাচ্ছে, বা এখনো পর্যন্ত এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি আসলে অবনতি হচ্ছে কিনা, নাকি এই ধরনের নানান প্রশ্ন আসলে জনমনে তৈরি হয়েছে, রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। সেই মনোনয়ন পাওয়ার পরে, দলীয় মনোনয়ন পাওয়ার পরে তিনি কিন্তু নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনিও কিন্তু বলেছেন তার যে নিরাপত্তার শঙ্কার জায়গা থেকেই তিনি বলেছেন যে নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে তার পরিবারের সদস্যরাও চাচ্ছেন না যে তিনি নির্বাচন করেন। সে জায়গা থেকে তিনি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন। ঠিক এই মুহূর্তে আজকের একটি খবর যদি বলি, যে আজকে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির একজন নেত্রী, যিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় সামনের সারিতে ছিলেন, তিনিও তার আজকে লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ, যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেছেন যে আত্মহত্যা করেছে তারা, কিন্তু তিনি আত্মহত্যা করার পূর্ব মুহূর্তে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট গুলো দিয়েছিলেন, সেই পোস্ট গুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবং তিনি লিখেছিলেন, কেউ কেউ বলছেন যে শরীফ ওসমান হাদীকে নিয়ে তিনি পোস্ট করেছিলেন, তারপরেই কিন্তু তার লাশ আজকে উদ্ধার করা হয়েছে। এটা নিয়েও আজকে বিকেলে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টির যে ছাত্র সংগঠন আছে, ছাত্র শক্তি, তারা সহ কিন্তু বিক্ষোভ করে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি করেছেন। এবং এই যে ঘটনা, একটার পর একটা যে ঘটনা, সবগুলো ঘটনায় আসলে দেশের যে নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা, সেটি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে, জনমন নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে, আশঙ্কা করছেন অনেকেই যে আসলে কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তে অনেকটাই শোকান্বিত দেশের মানুষ বলা যায়। যে ওসমান হাদী অনেকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন, বিশেষ করে তার বড় একটা সমর্থকদের বড় একটা অংশ ছিল বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে, তার কিন্তু ভক্ত সমর্থকরা ছিলেন। তারা কিন্তু শোক প্রকাশ করছেন, তারা আতঙ্কিত হয়েছেন, এবং এই ঘটনার পরে তারা এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিচার দাবি করছেন। এরকম দফায় দফায় কিন্তু তারা সমাবেশ করে শরীফ ওসমান হাদীকে হামলার ঘটনার সাথে যারা জড়িত, আজকেও কিন্তু আমরা দেখেছি যে শহীদ মিনারের একটি সংগঠন, তারা শরীফ ওসমান হাদীর উপরে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে, এবং তারা যদি ভারতে পালিয়ে আশ্রয় নিয়ে থাকে, সেখান থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে ভারতকে। সব মিলিয়ে আসলে এই মুহূর্তে একটি নতুন চিন্তার ভাঁজ তৈরি করেছে শরীফ ওসমান হাদীর মৃত্যু। এবং এই ঘটনাটি কিন্তু আসলে আগামীকালকে বিকেলে জমায়েত হওয়ার ঘোষণাও দিয়েছিল শরীফ ওসমান হাদীর পক্ষ থেকে, শাহবাগে জমায়েতের ডাকও দেওয়া হয়েছিল। এই সব মিলিয়ে আজকে আসলে এই খবরটি শোনার জন্য অনেকেই হয়তো প্রস্তুত ছিলেন না। শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর শুনবেন, প্রত্যেকেই প্রত্যাশা করেছিলেন, তার ভক্ত সমর্থক যারা রয়েছেন, তার কর্মী বা সমর্থক যারা রয়েছেন, তারা আসলে প্রত্যাশা করেছিলেন হয়তো একটি সুখবর বা একটি সুসংবাদ তারা পাবেন। কিন্তু শেষ পর্যন্ত আসলে তাদের সবাইকে কাঁদিয়ে আসলে তাকে না ফেরার দেশেই পাড়ি জমাতে হয়েছে। না ফেরার দেশেই তিনি পাড়ি জমিয়েছেন। অনেকেই গত কয়েকদিন ধরে, অর্থাৎ এই শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর থেকে কিন্তু তার এই উপর হামলার যে ঘটনা ঘটেছে, সেই হামলার সাথে যারা জড়িত তাদের বিচার দাবি করছেন, তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন। ইতিমধ্যে যেমনটি বলছিলাম যে এই হামলার সাথে যারা জড়িত ছিল তাদের অনেককেই
গ্রেপ্তারও করা হয়েছে। তবে প্রধান যে দুইজন অভিযুক্ত রয়েছেন তাদের দুইজনকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। বলা হচ্ছে যে তারা আসলে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে, এরকমটা বলা হচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। আসলে এখনো পর্যন্ত সঠিক তথ্য যে কোনটা সেটি কিন্তু এখনো সামনে আসেনি। সব মিলিয়ে এই মুহূর্তে বলা যায় যে রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক নেতারাও কিন্তু ইতিমধ্যে শোক জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ জামায়াত বিএনপির নেতারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তারা শোক প্রকাশ করেছেন। শরীফ ওসমান হাদীর মৃত্যুর পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কিন্তু এই শরীফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনা জানার পরে কিন্তু তারা শোক জানিয়েছেন, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। অনেকেই ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে দূর দূরান্ত থেকে অনেকেই আমরা দেখেছি যে এই শরীফ ওসমান হাদীর নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়ে শুধু রাজধানী ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গা থেকে তার যে ভক্ত সমর্থক তৈরি হয়েছিল, তারা কিন্তু তার যে শুভাকাঙ্ক্ষীরা ছিল তারা কিন্তু বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শরীফ ওসমান হাদীকে সমর্থন জানাতো। সেই মানুষগুলো আসলে ব্যথিত এই মুহূর্তে শরীফ ওসমান হাদীর এই মৃত্যুর খবর পাওয়ার পরে। সব মিলিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে আজ বাংলাদেশ সময় রাত 9:45 দিকে কিন্তু শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর আসে। আমরা পাই এবং তিনি মারা যান এরকমটা জানানো হয়। শরীফ ওসমান হাদীর যে ফেসবুক পেজ রয়েছে, ভেরিফাইড ফেসবুক পেজ, সেই পেজ থেকে। দর্শক, এই ছিল এখন পর্যন্ত শরীফ ওসমান হাদীর বিষয়ের সবশেষ তথ্য, যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম এতক্ষণ।